হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দুগণ, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের সাইন ভাইয়া কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়ের সিকিউ সলভ নিয়ে। আমাদের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনের এই 3 অধ্যায়ের তোমাদের কি কি ইম্পর্টেন্ট সিকিউ রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। সর্বপ্রথমে আমরা চলে আসি 1 নম্বর একটা সিকিউ দেখব, সৃজনশীল প্রশ্ন। এখানে লেখা আছে, দেখো একটা কক্ষপথ দেওয়া আছে এবং এই কক্ষপথের এ এখানে নিউট্রন প্রোটন রয়েছে, আর এখানে কি প্রোটন রয়েছে, তার বাইরে কি ইলেকট্রন রয়েছে। এবং এখানে একটা দেওয়া আছে কি, এটা একটা নিউক্লিয়াস, এর বাইরে ইলেকট্রন অবস্থান করতেছে এবং এখানে এইচ এর মান দেওয়া আছে প্লাঙ্ক ধ্রুবক। এবং আমাদের এই জায়গাটাতে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সৃজনশীলের ক প্রশ্ন দেওয়া আছে, ভর সংখ্যা কাকে বলে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে ক নম্বর কোশ্চিন, ভর সংখ্যা কাকে বলে। আমরা সবাই জানি একটা পরমাণুর ভেতরে তার প্রোটন সংখ্যা এবং তার নিউট্রন সংখ্যার যোগফলকে তারা আমরা কি বলি, ভর সংখ্যা। তাহলে দেখো কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। কি বললাম, কোন পরমাণুর তে উপস্থিত তার প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে তার ভর সংখ্যা বলে। এবার চলো খ নম্বর কোশ্চিন, নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা, এই কথাটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ওকে দেখো, কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, প্রোটনে সে সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। আমাদের জানার কথা, একটা পরমাণুর ভেতরে যতটি প্রোটন সংখ্যা থাকে তাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। দেখো মৌলের ধর্ম এবং পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। অবশ্যই একটা মৌলের ধর্মই কিন্তু ওই মৌলের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, কারণ একটা মৌলের প্রধান পরিচয় তার পারমাণবিক সংখ্যা। দেখো ভাইয়া, কারণ আমরা একটা মৌলকে চিনতে পারি তার পারমাণবিক সংখ্যা দিয়ে। রাসায়নিক বিক্রিয়ার সময় সবসময় যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন কিন্তু সবসময় মৌলে তার বহিস্থ শক্তি স্তরের বা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো আদান প্রদান বা শেয়ারিং করে সর্বশক্তি স্তরে অংশগ্রহণ করে এবং ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে, কিন্তু কখনোই ওই মৌলের প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটে না। দেখো ভাই, আমরা যখন সোডিয়াম ক্লোরাইড করি, একটা সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস সৃষ্টি করে, অপরদিকে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস সৃষ্টি করে, দিয়ে এরা গঠন করে সোডিয়াম ক্লোরাইড। দেখো ভাইয়া, এখানে সোডিয়াম আর ক্লোরিন কখনো চেঞ্জ হয় না, জাস্ট সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা বের হয়েছে আর ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা গ্রহণ করেছে, ইলেকট্রন স্থানান্তর করছে বহিঃশক্তি স্তরে। তাহলে এই পরিবর্তন ঘটে, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? আমরা সবাই জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত হবে? 7টা। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এদের প্রোটন সংখ্যা হচ্ছে 7। দেখো নাইট্রোজেন পরমাণুতে পারমাণবিক সংখ্যা 7, অথবা নাইট্রোজেন পরমাণুতে প্রোটন সংখ্যা রয়েছে কয়টা? 7টি। বিক্রিয়াকালে একটা নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা অপরিবর্তিত থাকে। প্রোটন সংখ্যা এখানে কত থাকবে ভাইয়া? প্রোটন সংখ্যা সবসময় থাকবে 7, যা নাইট্রোজেনের ধর্মকে অক্ষত রাখে। তাহলে তাই বলা যায় যে নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা। আমি আবার রিপিট দিচ্ছি, ভালোভাবে শুনুন ভাইয়া। একটা পরমাণুতে, এই নাইট্রোজেন পরমাণুতে কেন্দ্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে এর প্রোটন সংখ্যা রয়েছে 7টি এবং তার বহিস্থ সেলে তার ইলেকট্রন সংখ্যা রয়েছে কিন্তু 7টি। এখন কথা হচ্ছে, নাইট্রোজেন যখন ইলেকট্রন পরিবর্তন করলেও, নাইট্রোজেন যখন বিক্রিয়া অংশগ্রহণ করে, নাইট্রোজেন তার ইলেকট্রন সংখ্যা চেঞ্জ করলেও তার প্রোটন সংখ্যা 7 কখনো পরিবর্তন করে না। তাই বলা যায় যে নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার কি সংখ্যা রে ভাইয়া? পারমাণবিক সংখ্যা।
আশা রাখি তোমরা কথাটা বুঝতে পেরেছো। এবার লেটস গো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, যে চিত্র এ, এখানে চিত্রটা দেওয়া আছে দেখো, চিত্র এর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সর্বশেষ শক্তি স্তর কোনটা দেখো 1 2 2 নম্বর কক্ষপথে, এই 2 নম্বর কক্ষপথের আমাকে কি বের করতে বলেছে, কৌণিক ভরবেগ। দেখি আমরা যে উদ্দীপকের এই চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর n সমান কতটা ভাইয়া 2। এবং আমাদের জানা আছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি, mvr সমান nh/2π। আমরা সবাই জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান nh/2π। এখানে দেখো এখানে h কত আছে ভাইয়া, h সমান হচ্ছে 6.626 × 10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। আমাকে বের করতে বলেছে কৌণিক ভরবেগ mvr, এবং এখানে n সমান 2 তো আগে বলা আছে, n সমান 2, এবং আমরা সবাই জানি পায়ের মান কতটা ভাইয়া 3.1416। তাহলে mvr দেখো ভাইয়া, mvr সমান nh/2π। এক্ষেত্রে 2 × 6.626 2 × 6.626 × 10⁻34, n এর মান বসালাম, h এর মান বসালাম, এবং 2 এবং পায়ের মান 3.1416 বসালাম। তাহলে এখানে আমরা পাচ্ছি কি 2.11 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। সুতরাং এই চিত্রের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কৌণিক ভরবেগ হবে 2.11 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। আশা রাখি তোমরা গ নাম্বার কোশ্চেনে এটা তোমরা বুঝতে পেরেছো ভাইয়া, কথা ক্লিয়ার। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি ছিল, যে কোশ্চেনটা দেখো ভাইয়া, কোশ্চেনটা আমাদের এখানে ছিল কি, যে এ ও বি দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই যে এ এবং বি দুটির মধ্যে এ মডেলটা ছিল কি বোর মডেল, আর বি মডেলটা হচ্ছে কি, এখানে এ এবং বি মডেলটা হচ্ছে কি রাদারফোর্ড মডেল। এই দুটো মডেল আমরা এখন তুলনা করব। দেখো উদ্দীপকে এ চিত্র মডেলটি হচ্ছে বোর পরমাণু মডেল, এ চিত্র মডেলটি হচ্ছে বোর পরমাণু মডেল, এবং চিত্র বি মডেলটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। পরমাণুর মডেল গঠন বর্ণনায় বোর পরমাণু মডেলটি বেশি সফল রয়েছে। আমরা সবাই জানি যে আমাদের যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল রয়েছে, এই তিনটি মডেলের মধ্যে রাদারফোর্ড এবং বোরের মধ্যে, দুটো মডেলের মধ্যে বোর মডেলটি বেশি হচ্ছে সফল। তা আমরা তুলনামূলক বিশ্লেষণ করব। রাদারফোর্ড পরমাণু মডেলটি অনুসারে সৌরজগৎকে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরতেছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। রাদারফোর্ড মডেলে বলা হয়েছে কি, রাদারফোর্ড মডেলে বলা হয়েছে কি, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ এবং উপগ্রহ যেমন ঘুরতেছে, ঠিক তেমন ভাবে পরমাণুর ভেতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণমান রয়েছে। কিন্তু এখানে দেখো ইলেকট্রন শক্তি স্তর আকার সম্পর্কে কোনো ধারণা কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে পরমাণু শক্তি স্তর আকার বৃত্তাকার কথা বলা হয়েছে। তাহলে দেখো রাদারফোর্ড পরমাণু মডেলে আমাদের নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, যা বোর পরমাণু মডেলে কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলে দেখো রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণু শক্তি শোষণ করলে, রাদারফোর্ড পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণু গঠন কি ধরনের পরিবর্তন ঘটে, এই সে কথা বলা হয়নি। আমি আবার বলছি, রাদারফোর্ড পরমাণু মডেলে একটা ইলেকট্রন যদি সে শক্তি শোষণ বা শক্তি বিকিরণ করে, তার ওই ইলেকট্রনে কি ধরনের বা পরমাণুর ভেতরে কি ধরনের পরিবর্তন ঘটবে, এই বিষয়টাতে কোনো আলোচনা করা হয় নাই। কিন্তু আমাদের বোর পরমাণু মডেলে দেখো, বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে তার উচ্চতর শক্তি স্তরে উঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে তার নিম্নতর শক্তি স্তরে নেমে আসে। আমাদের জানার কথা, একটা বোর পরমাণু মডেলে বলা হয়েছে একটা পরমাণুতে ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাহলে সে নিম্ন শক্তি স্তর থেকে তার উচ্চতর শক্তি স্তরে যায়, এবং যদি পরমাণু ইলেকট্রন শক্তি বিকিরণ করে তাহলে সে নিম্ন শক্তি বিকিরণ করলে সে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা তার নিম্ন শক্তি স্তরে নেমে আসে।
রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। দেখো রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায়। তাহলে এখানে বলা হচ্ছে কি যে রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি শোষণ বিকিরণের বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই, কিন্তু আমাদের বোর পরমাণু মডেলে একক বর্ণালী মানে বোর পরমাণু মডেলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন পরমাণুর জন্য বর্ণালী ব্যাখ্যা করা যায়। তাই আমরা বলতে পারি উপরোক্ত বর্ণিত কারণে বলা যায় যে রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনায় বোর পরমাণু মডেল অধিকতর উন্নত তথা উপযোগী বা অধিক যোগ্য। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা লিখতে পারবা। তো পয়েন্ট 3টা কি আবার বলছি আমি রিপিট। রাদারফোর্ড মডেলে সৌরজগতের তুলনা করা হয়েছে, কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। 2 নম্বর পয়েন্ট যে রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন শক্তি শোষণ বিকিরণের কোনো ধারণা দেওয়া হয় নাই, কিন্তু আমাদের বোর পরমাণু মডেলে শক্তি শোষণ বিকিরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এবং রাদারফোর্ড পরমাণু মডেলে আমাদের বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেওয়া নাই, কিন্তু বোর পরমাণু মডেলে বর্ণালী সম্পর্কে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের 3টা অধিক উপযোগের কারণে আমাদের বলতে পারি বোর পরমাণুটি অধিক গ্রহণযোগ্য। এবার চলে আসো সিকিউ নাম্বার 2তে ভাইয়া একটা মৌল, এখানে মৌলগুলো দেওয়া আছে দেখো X17 Y19 Z21 X17 Y19 Z21। এখানে X Y Z প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এখন তোমরা দেখো ভাইয়া আইসোটোপ কাকে বলে? লক্ষ্য করো সর্বপ্রথম কোশ্চেনটা হচ্ছে আইসোটোপ কাকে বলে, এবং তার উত্তরটা দেখো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই। আমরা সবাই জানি যে আইসোটোপ কাকে বলে, পড়াইছি অলরেডি। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা, আইসোটোপের লাস্টে প আছে না ভাইয়া? আইসোটোপের যেহেতু লাস্টে প আছে তাহলে বলতে পারি যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পর আমরা কি বলতে পারি? আইসোটোপ বলতে পারি। ওকে লেটস গো, পরের কোশ্চেনে যাই। আমরা খুব জানা কথা, এটা আমি অলরেডি পড়াইছি। পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, এটা ব্যাখ্যা করো। ওকে ভাইয়া, আমরা শুরু করি। খ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখো যে, এবং এর উদাহরণ দিতে পারো যদি আইসোটোপ কি কি বলে দেখো। যেমন উদাহরণ দেখো হাইড্রোজেন 1 হাইড্রোজেন 2 পোট্রিয়াম ডিট্রিয়াম, হাইড্রোজেন 1 ট্রিট্রিয়াম, এগুলো হচ্ছে কি হাইড্রোজেনের আইসোটোপ। পরমাণু একই দেখো, প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং এদের নিউট্রন সংখ্যা কি ভিন্ন ভিন্ন, এরা আইসোটোপ ছিল। এবার 2 নম্বর কোশ্চেনে চলে আসো, পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত ব্যাখ্যা করো। পরমাণুর কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। আমরা সবাই জানি পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। পরমাণুর কেন্দ্রের নাম নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে ও নিউট্রন থাকে। পরমাণুর কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস, এবং পরমাণুর ভেতর কি থাকে? প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে ইলেকট্রন অবস্থান করে। তাহলে বলতে পারি কি পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং কেন্দ্রের বাইরে থাকে কি? ইলেকট্রন। এবং তাহলে দেখো কেন্দ্রের প্রোটন থাকে এবং নিউট্রন থাকে এবং কেন্দ্রের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভেতর অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। আমি আবার বলছি যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন এবং পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন। যেহেতু আমরা সবাই জানি ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসে অবস্থিত যে প্রোটন এবং নিউট্রনটা রয়েছে তার ভরটাই হবে ওই পরমাণুর জন্য মেন ভর। তাহলে আমাদের কাজে নিউক্লিয়াসের ভিতর অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ পরমাণুর সমস্ত ভর ওই কেন্দ্রে কি থাকে? অবস্থান করে বা কেন্দ্রে ভূত থাকে। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াসে ভরটাই হচ্ছে তার পরমাণুর সকল ভর, প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে পরমাণুর অ্যাকচুয়াল ভর। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো উদ্দীপকে বলা হচ্ছে প্রথম মোলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলেও এর 50টি পরমাণুর ভর কত? দেখো এই উদ্দীপকের প্রথম মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর 35.5, আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে এর 50টি পরমাণুর ভর কত?
কোশ্চিনটা অনেকের কাছে হেভি ইউনিক, হেভি লাগতেছে, আমি একটু ব্যাখ্যা দিতে বুঝতে পারবা। উদ্দীপকের মৌলটি হচ্ছে X17, যেহেতু এখানে 17 বলা আছে তার মানে তার পারমাণবিক সংখ্যা কত, 17, তাহলে মৌলটা ধরতে পারি আমরা ক্লোরিন। কথাটা বুঝবা, মৌলটা ধরতে পারি আমরা কি, ক্লোরিন। তাহলে তোমরা দেখো দেওয়া আছে কি, ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। আমরা সবাই জানি 1 মোল, দেখো 1 মোল ক্লোরিন সমান হচ্ছে 35.5। আবার 1 মোল ক্লোরিন কথাটার মিনিং হচ্ছে 6.023 10⁻23 টি ক্লোরিন পরমাণু সমান এর ক্লোরিন পরমাণুর ভর। ক্লোরিন এর ভর পাচ্ছি কত বলো তো ভাইয়া, 35.5। তাহলে পয়েন্টটা বুঝো, 1 মোল ক্লোরিনের ভর তার পারমাণবিক ভরের সমান। তাহলে 1 মোল ক্লোরিন সমান 35.5। তাহলে আমরা বলতে পারি এতটি ক্লোরিনের ভর হচ্ছে 35.5। এই যে দেখো 6 পয়েন্ট অ্যাভোগাড্রো, কারণ আমরা সবাই জানি 1 মোল ইকুয়াল টু 6.023 10⁻23 টি। তাহলে পয়েন্টেড এবার দেখো ভাইয়া, আমাদের পরবর্তী যে কাজটা হচ্ছে কি, যে এতটি ক্লোরিন পরমাণুর ভর হচ্ছে 50.5 গ্রাম, এবং একটি ক্লোরিন পরমাণু ভর কত হবে, তাহলে 35.5 ডিভাইড বাই 6.023 10⁻23 টি গ্রাম দ্বারা ভাগ করলাম, তাহলে পেয়ে যাব আমরা কি, যে এতটি একটি ক্লোরিনের ভর পেয়ে গেলাম 35.5 ডিভাইড বাই 6.023 10⁻23। এবার কথা হচ্ছে আমাকে বের করতে বলেছিল কয়টা ভাইয়া, 50টা। এটা কিন্তু একটা ক্লোরিনের ভর পাইলাম আমরা, অর্থাৎ 50টা ক্লোরিনের ভর হবে কি 35.5 ইন্টু 50 ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এর আমরা ক্যালকুলেটর টিপলে পাবো 2.947 10⁻⁻21। সুতরাং বলতে পারি উদ্দীপকে প্রথম মৌলটির 50টি পরমাণু ভর হচ্ছে 2.947 ইন্টু 10⁻⁻21 গ্রাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আমরা শুনো ভাইয়া, যে কোনো পরমাণুর ভরকে পরমাণুর ভরকে তার অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে তার একটি পরমাণু ভর পাওয়া যায়। আমাকে যতটি পরমাণু বের করতে হলো ততটা গুণ করে দিলেই আমাদের নাম্বার শেষ। ওকে, আমরা নেক্সট যে কোশ্চিনটা আছে সেটা চলে যাই। এখানে ঘ নাম্বার কোশ্চিনে বলা হয়েছে জেড এর সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করলেও ও এর ক্ষেত্রে হয় না কেন, ইলেকট্রন বিন্যাসের এরূপ কারণ বিশ্লেষণ করো। এখানে দেখো জেড পরমাণুটা এখানে বোঝা যাচ্ছে 21 মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম, এবং এখানে ওয়াই মানে পটাশিয়াম। পটাশিয়ামটা হচ্ছে এখানে ওয়াই এর মান হচ্ছে কি পটাশিয়াম, এটা পটাশিয়াম, আর এটা হচ্ছে ভাইয়া স্ক্যান্ডিয়াম। তো আমরা ইলেকট্রন বিন্যাসে চলে যাই ভাইয়া। দেখো যে উদ্দীপকে, দেখো সবাই একটু লক্ষ্য করো, আমি বুঝাই দিচ্ছি। উদ্দীপকের তথ্য মতে ওয়াই এবং জেড মৌল যথাক্রমে পটাশিয়াম এবং স্ক্যান্ডিয়াম। এর সর্বশেষ ইলেকট্রন দেখো, এর সর্বশেষ ইলেকট্রন 3D তে প্রবেশ করলেও পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3D তে প্রবেশ না করে তার নিচের ইলেকট্রন বিন্যাস অনুসারে প্রবেশ করে। 3D তে প্রবেশ না করে আমরা সবাই জানি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 4s এ প্রবেশ করে। আচ্ছা, আমরা জানি আহ্বান নীতি অনুসারে, কার নীতি অনুসারে, আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্নতর শক্তি স্তর অরবিটালে এবং পরে তার উচ্চতর শক্তি স্তর অরবিটালে গমন করে। আমরা আহ্বান নীতি অনুসারে জানি যে ইলেকট্রন সবসময় প্রবেশ করে তার শক্তির মান অনুসারে, এবং শক্তির মান আমরা সবাই জানি, গত ক্লাসে পড়ানো হয়েছে n+l এর মানকে শক্তির মান বলে। n+l এর মানকে তার কিসের মান বলে, শক্তির মান বলে। আমার কথাটা তুমি বুঝতে পেরেছো যে n+l এর মানকে তার কি মান বলা হয়, শক্তির মান। তাহলে দেখো আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্নতর শক্তি স্তরে প্রবেশ করে, যেখানে n+l এর মান বা শক্তির মান কম সেখানে প্রবেশ করে, এবং যেখানে শক্তির মান উচ্চ মানে n+l এর মান বেশি সেখানে ইলেকট্রন প্রবেশ করে। দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্নতর শক্তি সেটি কোনটি উচ্চতর শক্তি তা n+l এর মানের উপর নির্ভর করে, যেটা বললাম ভাইয়া, যে দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তির মান বেশি এবং কোনটির শক্তির মান কম তা নির্ভর করে n+l এর মান। পয়েন্টেড, যার n+l এর মান কম সেটি নিম্নতর শক্তি অরবিটাল, এবং দেখো অরবিটাল 3d এবং 4s অরবিটাল দ্বয়ের জন্য n+l এর মান নিম্নরূপ। দেখো 3d এর শক্তির জন্য পাচ্ছি n এর মান 3 এবং d এর জন্য l এর মান 2, তাহলে n+l এর মান পাচ্ছি দেখো
+3 সমান 5। পরবর্তীতে আসো 4s অরবিটালে এখানে n সমান 4 এবং l সমান কি 0, l সমান 4 এবং l সমান কি 0, তাহলে n প্লাস l এর মানে হচ্ছে কি 4 প্লাস 0 মানে কি 4, 4 প্লাস 0 মানে কি পাচ্ছে 4। তাহলে সুতরাং দেখো যে ডি এর চেয়ে 4s অরবিটালের শক্তির মান কি থাকছে কম, তাহলে দেখো 4s লেস দেন 3d হয়, যেহেতু 3d কিন্তু কি 3d থেকে 4s এর শক্তির মান কম থাকে, তাই আমরা বলতে পারি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে স্থান গ্রহণ করে। এই জন্য পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দাঁড়ায় কি 1s2, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d তে ইলেকট্রন না যে 4s এ প্রবেশ করলো, এটা 4s2 না হয় 4s1 হয় ভাইয়া, একটু মিস্টেক হয়েছে, এটা 4s1। দেখো 4s কি হবে 1 পটাশিয়ামের ক্ষেত্রে। এবার আমাদের পরবর্তী যে কথাটা চলে আসছে দেখো, সুতরাং বলা যায় যে 3d অপেক্ষা 4s এর শক্তির মান কি থাকে কম হয়, 19তম ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে। অপরদিকে দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, অপরদিকে কার ক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি হলো 21তম ইলেকট্রন। তাহলে এই যে 21তম ইলেকট্রনটা রয়েছে তা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 4s পূর্ণ হওয়ার পর, 4s কম শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার করে সর্বশেষ 21তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ করে। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে পেতে পারি কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং 4s পূর্ণ হওয়ার পর 3d। এটা কিন্তু অনেকে তোমরা ভুল করো ভাইয়া, কি ভুলটা করো তোমরা জানো? অনেকে মনে করে যে 4s2 লিখে 3d1 লিখি, ভাই এটা ইলেকট্রন বিন্যাস ভুল। তোমার 3d তে প্রবেশ করবে পরে কিন্তু ইলেকট্রন যাবে সব সময়, মানে ইলেকট্রন যাবে সব সময় পরে, বাট ইলেকট্রন লিখতে হবে কি আগে, মানে 4s এর আগে 3d লিখতে হবে, 4s এ দুটো ইলেকট্রন যাওয়ার পর 3d তে একটা প্রবেশ করে। আশা রাখি বুঝতে পেরেছো। এবার আমাদের কথা হচ্ছে কি, উপর আলোচনা থেকে বলা যায় যে 3d অরবিটালের শক্তি 4s অপেক্ষা বেশি হয়, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় এবং স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 4s অরবিটাল পূর্ণ করে উচ্চতর 3d অরবিটালে প্রবেশ করে। তাহলে এই থেকে বলতে পারি কি যে আহ্বান নীতি অনুসারে পটাশিয়ামের ইলেকট্রনটি 19তম ইলেকট্রনটি 3p এর পর 3d তে না যে 4s এ যায় কম শক্তির মান, এবং স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন 21তম ইলেকট্রনটি 4s অরবিটাল পূর্ণ করার পর 3d অরবিটালে প্রবেশ করে, যে 3s অরবিটাল পূর্ণ করে উচ্চতর শক্তি স্তর 3d অরবিটালে প্রবেশ করে। এই হচ্ছে আমাদের আহ্বান নীতি অনুসারে ব্যাখ্যা। ওকে, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি পরবর্তী একটা সিকিউতে। দেখো ভাইয়া সিকিউ নাম্বার 3 তে আমরা চলে আসছি। সিকিউ নাম্বার 3 তে আসছি যে 1 নাম্বার এখানে যে উদ্দীপকটা রয়েছে x16, x17, x18, x দ্বারা একটা মোলের প্রতীক বোঝাচ্ছে এবং প্রত্যেকটা x এর ভর ভিন্ন, 16, 17, 18 পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন, তাহলে এরা পরস্পর কি আইসোটোপ না ভাইয়া? আমরা সবাই জানি একই মোলের ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর কি বলে? আইসোটোপ বলে। এখন তোমরা এখন লক্ষ্য করো ভাইয়া যে এক্স মোলের আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে। এক্স মোলের আইসোটোপের শতকরা পরিমাণ প্রথমটা 16 পাওয়া যায় 99.76%। x17 যে মৌলটা পাওয়া যায় সেটা 0.087%। পরবর্তী মৌলটা যেটা x18 পাওয়া যায় 0.203%। এখন আমাদের কথা হচ্ছে, এবং 2 নম্বর বলেছে এখানে XYZ প্রতীকী অর্থে কোনো মৌলের প্রতীক নয়, এটা প্রতীকী অর্থ, কোনো মৌলের প্রতীক উল্লেখ করা নাই। কিন্তু দেখো ভাইয়া যে মোলার দ্রবণ কাকে বলে, এটা 6 অধ্যায়ের পড়া, আমি বলে দিচ্ছি। মোলার দ্রবণ কাকে বলে? স্থির তাপমাত্রা নির্দিষ্ট রেখে বা স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার একক মোল দ্রব্য থাকলে তাকে মোলার দ্রবণ বলে। যদি এটা খুব কঠিন লাগে এভাবে লিখতে পারো যে
নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। অথবা তুমি লিখতে পারো স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটার 1 মোল কোন দ্রবণের প্রতি 1 লিটারে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। একই কথা, নির্দিষ্ট তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায় কোন দ্রবণের 1 লিটার দ্রবণে কোন দ্রবণের 1 লিটার দ্রবণে বা কোন দ্রবণের প্রতি লিটারে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। অথবা বলতে পারো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে আমরা বলতে পারি মোলার দ্রবণ। একই কথা ভাইয়া, শুধু ভাষাটা একটু চেঞ্জ করা হয়েছে। 2 নম্বর কোশ্চেন, তৃতীয় প্রধান শক্তি স্তর এফ অরবিটাল থাকে না কেন, ব্যাখ্যা করো। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, আমি মনে করি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন? আমরা সবাই জানি শক্তি স্তরে যে উপশক্তি স্তর এসপি ডিএফ পাওয়া যায়, এটা তার হচ্ছে কি এল এর মানের উপর নির্ভর করে। কিসের মানের উপর নির্ভর করে? এল। এগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলে, তোমাদের বইয়ে উল্লেখ করা নাই। যদিও এল কে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং শক্তি স্তরকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তোমাদের বইয়ে যেহেতু নাই, আমরা একটা হায়ার অথরিটি পড়বো, আমরা ইন্টারে পড়বো এই বিষয়গুলো নিয়ে। তো তোমাদের বইয়ে যেটুকু আলোচনা করা আছে আমি সেটুকুর উপর বোঝানোর ট্রাই করতেছি। ওকে, শুরু করো। দেখো, তৃতীয় প্রধান শক্তি স্তর এফ অরবিটাল থাকে না, কারণ তৃতীয় শক্তি স্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা উল্লেখ করে, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত? 3, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রশ্নে বলা হয় এল। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 0, 1, 2। তাহলে আমি আগেই বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল, বা প্রধান শক্তি স্তরকে এন এবং উপশক্তি স্তরকে এল দিয়ে প্রকাশ করতে হয়। এল এর মান কত হবে? এন এর মান যদি 3 হয় ভাই, আমরা সবাই জানি এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। আসার কি জানো? না জানলে শিখে নাও। এল এর মান সবসময় হবে 0 থেকে n-1। যেহেতু এখানে n সমান 3 আছে, যেহেতু এখানে n সমান 3, তাহলে এল এর মান হবে 0, 1, 2। 0 থেকে শুরু, 1 কম পর্যন্ত, 0, 1 এবং 2। জানা আছে এল এর মান 0, 1, 2 এর জন্য এসপিডি অরবিটাল, এসপিডি। আমাদের এল এর মান 0, 1, 2 এর জন্য, এসপিডি অরবিটাল সম্ভব হয়। এই জন্য বলতে পারি তৃতীয় প্রধান শক্তি স্তরে এফ অরবিটালে থাকে না। কারণ তুমি দেখো, আমি যদি n সমান 3 পাই, তাহলে এল সমান পাবো 0, 1, 2। 0 এর জন্য ভাইয়া এস, 1 এর জন্য ভাইয়া পি, 2 এর জন্য ডি। 3 নম্বর শক্তি স্তর, যেহেতু এখানে 3 নম্বর শক্তি স্তর রয়েছে, 3 নম্বর শক্তি স্তরের জন্য n সমান এখানে 3s, এখানে 3p, এখানে পাবো আমরা 3d। 3s, 3p এবং হচ্ছে কি 3d। তাহলে আমাদের দেখো n এর মান 3 এর জন্য এল এর মান 3s, 3p, 3d পাওয়া যায়। 3f অরবিটাল গঠন করতে পারে না, কারণ n, দেখো, কারণ n এর মান 3 এর জন্য l সমান 3 সম্ভব নয়। কারণ n এর মান যদি 3 হয়, তার জন্য l এর মান কখনো 3 সম্ভব হবে না, কারণ l সবসময় n এর থেকে ছোট হয়। এই জন্য 3f অরবিটাল গঠন করতে পারে না। তুমি এটুকু লিখলেই হবে ভাইয়া, যে n এর মান 3 এর জন্য l এর মান 0, 1, 2, 3 হয়, 0, 1, 2 পর্যন্ত হয়, তার জন্য 3s, 3p, 3d পাই। 3f সম্ভব না, কারণ n এর মান 3 এর জন্য l এর মান কখনো 3 সম্ভব নয়। ওকে, এবার চলে আসো আমাদের দ্বিতীয় গ নাম্বার কোশ্চিন। গ নাম্বার কোশ্চিনে বলা হয়েছে কি, উদ্দীপকে
এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এই যে এক্স যে মৌলটা আছে উদ্দীপকের, এই মৌলটা আমাকে কি বের করতে বলেছে? আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলেছে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখো, যে এক্স এর সবগুলো প্রকৃত প্রাপ্তির মান দেওয়া আছে, কত পার্সেন্ট কোনটা পাওয়া যায়, এবং তাদের ভরগুলো কিন্তু উল্লেখ করা আছে। দেখো ভাইয়া, তার ভরগুলো কিন্তু উল্লেখ করা আছে। তাহলে দেখো, আমাদের উদ্দীপকে এক্স মূল্যের ক্ষেত্রে দেওয়া আছে কি? এক্স 16 আছে 99.76%, এবং এক্স 17 আছে 0.037%, এবং এক্স 18 আছে 0.203%। এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা জানি কি এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান হবে মৌলগুলোর ভর, মোলের ভর এবং তার প্রকৃত প্রাপ্তি। সূত্র লিখে নাও, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান P into M1 plus Q into M2 plus R into M3 divided by 100। P দেখো, P into M1 Q into M2 plus R into M3 তিনটা ভিন্ন ভিন্ন। তাহলে দেখো, এটা আমাদের সবগুলো গড় করে দিলে ওটা পাওয়া যায়। তো এখানে দেখো, এটা ডিভাইড বাই 100, এটা ডিভাইড বাই 100, এটা ডিভাইড বাই 100, বা ওভাবে তুমি করতে পারো যে সরাসরি আপেক্ষিক পারমাণবিক ভর সমান P ইন্টু কিউ, ওই অনুযায়ী করলে তুমি আপেক্ষিক পারমাণবিক ভর পাচ্ছ 99.7% ইন্টু কত? 16। আবার কি 0.07/16, 2.003 ইন্টু হচ্ছে 18। দেখো, এই প্রাতি 16 পাওয়া, 17, এটা পাওয়া যায় 16। তাহলে 16 ইন্টু এটা ইন্টু 17, আর 0.03 ইন্টু হচ্ছে 18 ডিভাইড বাই 100। সবগুলো যে প্রাপ্তি পেলাম এগুলো যোগ করলে, সুতরাং এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16.003। এটা করলে তোমাদের হয়ে যাবে ভাইয়া। ওকে, নেক্সট আমাদের টপিকে চলে আসি আমরা। নেক্সট যে কোশ্চেনটা বলা হয়েছে ঘ নাম্বার, উদ্দীপকে ওয়াই জেড দুটি ইলেকট্রন বিন্যাস, ওয়াই এবং জেড দুটি ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলবে কিনা বিশ্লেষণ করো। ওকে, এটা অবশ্যই চলবে। দেখো, উদ্দীপকে ওয়াই হচ্ছে 19 এবং জেড হচ্ছে কত? 11। মৌল দুটি যথাক্রমে পটাশিয়াম 19 ও সোডিয়াম 11। ইলেকট্রন বিন্যাসের 2n² সূত্র সোডিয়াম মেনে চললেও পটাশিয়াম 19 মেনে চলে না। 19 এবং জেড 11, তাহলে পটাশিয়াম এবং সোডিয়াম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2n² সূত্র মেনে চললেও, সোডিয়াম মেনে চললেও পটাশিয়াম মেনে চলে না। নিচে তা ব্যাখ্যা করা হলো। সবাই একটু মনোযোগ দাও। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2 ইন্টু 2n² না ভাইয়া, 2n² বলেছে, তাহলে 2 ইন্টু n²। প্রথম কক্ষপথে n এর মান কত? 1, তাহলে 2 ইন্টু 1² দুটি। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু হচ্ছে, তাহলে 2 ইন্টু 2, তাহলে যদি 2 ইন্টু 2 স্কোয়ার যদি করি তাহলে 8টি। তৃতীয় কক্ষপথে 2 ইন্টু 3 স্কোয়ার মানে কতটি? 18টি। তাহলে সোডিয়াম 11 পটাশিয়াম 19, সোডিয়াম 11 পটাশিয়াম 19 এর ইলেকট্রন বিন্যাস থেকে লিখতে পারে। দেখো, সোডিয়াম 11 1² দুটো, 2s² এবং 2p6 8টা, 3s1 একটা, তাহলে 2 8 1। পটাশিয়ামের ক্ষেত্রে দেখো 3 নম্বরে, তাহলে পটাশিয়াম সোডিয়াম মেনে চলে, দেখো 2 তারপর 8, 3 নম্বর একটা, তাহলে 2 আর 8 আছে। পটাশিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করতে যাও, তাহলে 1s², তাহলে 1 নম্বর কক্ষপথে দুটো রয়েছে। 2s² 2p6 ইলেকট্রন কয়টা রয়েছে? 8টা রয়েছে। 3s² 3p6 ইলেকট্রন 8টা। 3 নম্বর থাকার কথা ছিল 18টি, কিন্তু অ্যাকচুয়ালি 3 নম্বর আছে কয়টি রে ভাইয়া? 8টি। 8টি পূর্ণ করার পর এটা 8 এর পর তো 9 আসার কথা ছিল, 9 না হয়ে চলে যাচ্ছে কি 4s1 চলে যাচ্ছে। দেখা যাচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে রয়েছে 8টি এবং তৃতীয় কক্ষপথে রয়েছে 1টি। আচ্ছা, অর্থাৎ প্রথম কক্ষপথ পূর্ণ করে দ্বিতীয় কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ পূর্ণ করে তৃতীয় কক্ষপথ 2n² সূত্রের মতে ইলেকট্রন প্রবেশ করেছে। কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে ভাইয়া তুমি দেখো, লক্ষ্য করো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে ইলেকট্রন তৃতীয় কক্ষপথ পূর্ণ না করে, 3 নম্বর কক্ষপথটা পূর্ণ না করে
সবাই লক্ষ্য করো, এখানে 3 নম্বর কক্ষপথটা আমাদের পূর্ণ না করে, এই যে 3 নম্বর কক্ষপথটা পূর্ণ না করে, 3 নম্বর কক্ষপথটা পূর্ণ না করে চতুর্থ কক্ষপথে গমন করেছে। কারণ এটাতে 18টা ইলেকট্রন নিতে পারে, 18টা পূর্ণ না করে চলে গেছে কোথায়, 4s1 চলে গেছে। তাহলে প্রবেশ করেছে, কারণ তৃতীয় কক্ষপথে দেখো, তৃতীয় কক্ষপথে 3d অরবিটালে শক্তির তুলনায় চতুর্থ কক্ষপথে 4s অরবিটালে শক্তির মান কম। এর কারণটা কি ছিল? আহ্বানীতিতে ছিল যে 3 নম্বরের যে তৃতীয় কক্ষপথে এরপর 8 পর যে 18টি যাবে, 10টি 3d তে প্রবেশে 3d অরবিটালে শক্তির তুলনায় 4s কক্ষপথের 4s এ n+l এর মান কি থাকে, কম থাকে। দেখো 3f এর সরি 3d এর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে n+l এর মান 3+2 মানে 5, 4s এর ক্ষেত্রে n+l এর মান 4+0 4। তাহলে আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তর 4s অরবিটালে আগে পূর্ণ করে তারপর 3d অরবিটালে গমন করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আহ্বান নীতি অনুসারে নিম্নতর শক্তি স্তর 4s অরবিটাল আগে পূর্ণ করবে, 4s আগে পূর্ণ করার পর তারপর 3d অরবিটালে গমন করবে। তাই এক্ষেত্রে 2n² সূত্র মেনে চলে না, এক্ষেত্রে কি করে না, 2n² সূত্র মেনে চলছে না। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো যে পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের 3 নম্বরে 18টি হওয়ার কারণে 2 এর পর 18 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 3d তে শক্তির মান কম হওয়ার কারণে 3d তে প্রবেশ না করে আগে 4s এ ইলেকট্রন চলে যায়। যে কারণে এই যে আমাদের সূত্রটি 2n² এই সূত্রটি সোডিয়াম মেনে চললেও পটাশিয়াম মেনে চলে না। এবার তোমরা সবাই চলে আসো নাম্বার 4, দৃশ্যপট 1। নাম্বার 4 দৃশ্যপট 1 এ কি রয়েছে দেখো, দৃশ্যপট 1 যে H1 H2 H3 হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ, এদের মধ্যে প্রথম আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হচ্ছে 99.98% এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর এত। দৃশ্যপট 2 একটা আমাদের পরমাণুর অরবিটালগুলো দেওয়া আছে, এখানে নিউক্লিয়াস দেওয়া আছে, এখানে 1 নম্বর কক্ষপথ n=1, এখানে 2, n= কি, এখানে 3, 1 2 3 ইলেকট্রনগুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের ক নাম্বার কোশ্চেন কি এসছে তোমরা সবাই জানো ভাইয়া, সবসময় যে 3 অধ্যায়ের সিকিউতে যে 1 নম্বর 3 নম্বর অধ্যায়েরই ক থাকবে এমনটা কথা না। আমাদের এর আগের কোশ্চেনটা দেখলাম ক ছিল 6 অধ্যায় থেকে, এবার কটা এসে 5ম অধ্যায় থেকে। দেখো যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে। আমরা সবাই জানি ভ্যান ডার ওয়ালস একটা দুর্বল আকর্ষণ বল। দুটি সমযোজী অণু পরস্পর যে দুর্বল আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়, তাকে আমরা বলি কি, ভ্যান ডার ওয়ালস বল। দেখো অপোলার সমযোজী অণুর আন্তঃআণবিক আকর্ষণ বলই ভ্যান ডার ওয়ালস বল। তাহলে অপোলার দুটি সমযোজী অণু পরস্পর যে আকর্ষণ বল দ্বারা দুর্বল আকর্ষণ যুক্ত হয় তাকে আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে ভ্যান ডার ওয়ালস বল বলতে পারি। তুমি যদি মনে হয় এটা খুব কঠিন লাগছে এটাও লিখতে পারো যে দুটি অপোলার সমযোজী যৌগ যে দুর্বল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে ভ্যান ডার ওয়ালস বল বলে। দুটি অপোলার সমযোজী যৌগ যে দুর্বল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে ভ্যান ডার ওয়ালস বলে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এবার চলে আসো খ নাম্বার কোশ্চেন, যৌগের আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা দাও। যৌগের আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা দাও। একটা যৌগের আপেক্ষিক আণবিক ভর কাকে বলে এই সম্পর্কে আমরা ব্যাখ্যা নিতে পারি। সবাই একটু লক্ষ্য করো ভাইয়া, যে কোনো মৌল বা জৈব পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর
নিজ নিজ পরমাণুর পারমাণবিক সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলই হচ্ছে ওই যোগের আপেক্ষিক পারমাণবিক ভর। তোমরা হয়তো কথাটা বুঝতে পারছো না, আমি আরো সহজ করে বলে দিচ্ছি। কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে, কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে পরমাণু থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর এবং নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে, নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে প্রাপ্ত যোগফল হচ্ছে ওই মৌলের আপেক্ষিক আণবিক ভর। মানে আপেক্ষিক পারমাণবিক ভরকে ওই অণুতে যতটি পরমাণু অবস্থান করছে তার পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে যদি যোগ করা হয় তাহলে যে ভরটা পাবো তাকে আমরা বলবো আপেক্ষিক আণবিক ভর। যেমন পানির ক্ষেত্রে দেখো, পানির অণুতে উপস্থিত রয়েছে হাইড্রোজেন, আপেক্ষিক পারমাণবিক ভর 1 এবং অণুতে এবং পরমাণু রয়েছে কয়টি? 2টি। পরমাণু রয়েছে কয়টি? 2টি। অক্সিজেন পরমাণু আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ভাইয়া 16 এবং এখানে পরমাণু সংখ্যা রয়েছে কয়টি? 1টি। সুতরাং পানির আপেক্ষিক পারমাণবিক ভর হবে 2 × 1 প্লাস 1 × 16। 16 × 1 তার মানে কি 2 × তাহলে 1 × 2 প্লাস 16 যোগ করলে কত হয় ভাইয়া? 18। আশা কি বুঝতে পেরেছো? এবার চলে আসো দৃশ্যপট 1 গ নম্বর কোশ্চেনে। দৃশ্যপট 1 এর আলোকে মোলটির দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের শতকরা প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। দৃশ্যপট 1 এর আলোকে তৃতীয় আইসোটোপের প্রকৃতি প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো। আমাদের বইয়ে যে ম্যাথগুলো রয়েছে ভাইয়া, এখানে একটা দুটা যে মূলগুলো রয়েছে তাদের মধ্যে তোমরা দেখেছো যে আপেক্ষিক যে গড় আপেক্ষিক ভর বের করার ক্ষেত্রে তোমরা দেখেছো একটি মূলে যদি 2টি আইসোটোপ থাকে, একটির ভর দেওয়া থাকলে অপরটি তোমরা x ধরে 100 - x করে গেছো। কিন্তু এইখানে 3টি আইসোটোপ রয়েছে, তার মধ্যে একটি আইসোটোপের প্রকৃতি প্রাপ্তির পরিমাণ দেওয়া আছে, বাকি দুটার মান দেওয়া নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? তো দেখো আমরা লেটস গো যে উদ্দীপকের দেখো, উদ্দীপকের দৃশ্যপট 1 এ দেওয়া আছে হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 99.98%। সুতরাং হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3 প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ কত হবে? তাহলে 100 থেকে বাদ দিয়ে দিলে দুটো মিলে থাকবে কত? 0.02। যদি আমরা হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন 2 কে ধরে নিই x, দেখো দুটো মিলে থাকবে 0.02। কথাটা বুঝবা যে হাইড্রোজেন 1 আছে 90.98, তাহলে বাকি দুটো আছে হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3, এর প্রকৃতিতে প্রাপ্তি কত হবে? 100 - 99.98 মানে 0.02%। এবার তুমি দেখো হাইড্রোজেন 3 আইসোটোপের প্রকৃতির পরিমাণ হচ্ছে 0.02 - x%। 0.02 মাইনাস কি পার্সেন্ট? x%। আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? 99.98 into 1, 99.98 into 1 প্লাস x ইন্টু দেখো x%, x ইন্টু হচ্ছে কত? 2, আমরা ধরেছি 2টা কত ধরেছি? x, তাহলে x এবং এখানে তুমি দেখো এটা সমান কত ধরেছি? 0.02 মাইনাস x কত আছে? 3টা আছে, 0.02 মাইনাস x ইন্টু 3 ডিভাইড বাই 100। এটা হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু এ মানটা সূত্রটা অনুসারে। কারণ আমি তোমাদের সূত্র একটু আগে লিখে দিলাম যে এখানে সূত্র লিখতে পারি যে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, দেখো আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু x q ইন্টু m1 প্লাস p ইন্টু m1 প্লাস q ইন্টু m2 প্লাস r ইন্টু m3
ডিভাইড বাই 100। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর হাইড্রোজেনের, দেখো হাইড্রোজেন আপেক্ষিক পারমাণবিক ভর, তারপর x দেখো p ইনটু m1 প্লাস q ইনটু m2 প্লাস r ইনটু m3 ডিভাইড বাই 100। তাহলে আমাদের সবগুলো মান দেওয়া আছে না, দেখো তো x q1 মানে পরিমাণ প্রাপ্তি 99.8 ইনটু তার ভর m1 1, q2 কত আছে দেখো তো এখানে x%, তাহলে তার ভর কত 2। এখানে দেখো যে q3 না r এর মান আছে কত, দেখো q এর r এর মান 0.02 মাইনাস x ইনটু 3 ডিভাইড বাই 100। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1.0025, এটা কত আছে ভাইয়া 99.9, এটা হচ্ছে 2x, এটা গুণ করলে 0.06 মাইনাস 3x বাই 100। তাহলে বা আমাদের এখানে কি থাকছে, আর এই গুণ করলে 100.02 ইন্টু 100 গুণ করে দেবো আমরা, যোগ গুণ করে দিলে কি পাচ্ছি দেখো 101.4 মাইনাস 1, তাহলে x হচ্ছে দেখো 0.015। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেন এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবা। তো প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপের পরিমাণ হচ্ছে 0.015 এবং প্রকৃতিতে প্রাপ্ত H3 এর H3 সমান কি ছিল, দেখো H3 সমান কি ছিল ভাই, এখানে H3 সমান কিন্তু 0.02 মাইনাস x, 0.02 মাইনাস x, তাহলে পাচ্ছি 0.005%, 0.005%। এই হচ্ছে আমাদের গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো ঘ নাম্বার কোশ্চেন কি ছিল ভাইয়া, দেখো ঘ নাম্বার কোশ্চেনটা ছিল এরকম যে ইলেকট্রন বিন্যাসের, দেখো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক, প্রধান শক্তি উপসম্পর্ক দৃশ্যপট 2 এর আলোকে বিশ্লেষণ করো। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক দৃশ্যপট 2 মানে এই যে 1 2 3 সম্পর্কে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। খুব সুন্দর করে দেখো ভাইয়া, আমরা দৃশ্যপট 2 এটা পুরো একটা বইয়ের তোমাদের কোশ্চেন। দেখো কোনো একটি ইলেকট্রন যে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে চারদিকে পরিভ্রমণ করে তাকে প্রধান শক্তি স্তর বলে। ভাইয়া আমি আবারও বলছি, কোন একটি ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তাকে তার প্রধান শক্তি স্তর বলে। নিউক্লিয়াস নির্দিষ্ট ব্যাসার্ধে ঘূর্ণমান থাকলে তাকে তার নির্দিষ্ট ব্যাসার্ধে সে কিন্তু ঘূর্ণমান রয়েছে, দেখো নিউক্লিয়াসের কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধে কি রয়েছে, ঘূর্ণমান রয়েছে। এখন নির্দিষ্ট ব্যাসার্ধে যখন ঘূর্ণমান থাকবে তখন তাকে প্রধান শক্তি স্তর বলে। প্রধান শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করা হয়, আবার ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তর পরিবহন করে তাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে থাকি, একে আমরা এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া, এল দ্বারা। মানে এক কথায় সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে ওই মনের উপশক্তি স্তর। প্রধান কোয়ান্টাম সংখ্যা যে শক্তি স্তর হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে কি উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরে প্রকাশ করা হয় এল দ্বারা। এবং দেখো এই যে এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। উদ্দীপকের প্রধান শক্তি স্তর 3টি, নিচে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের দৃশ্যপট 2 এর আলোকে আমরা ছকের মাধ্যমে বিশ্লেষণ করলাম। শক্তি স্তরকে প্রকাশ করা হচ্ছে এন দ্বারা এবং শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর এল এর মান এবং এল অনুযায়ী অরবিটালের বা উপশক্তি স্তরের নাম, অরবিটালের বা শক্তি স্তরের নাম। অরবিটালের প্রতীক, এখানে অরবিটালের প্রতীক দেওয়া আছে। অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা 2 ইনটু অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা 2 ইনটু 12 প্লাস 1, অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা 2 ইনটু 12 প্লাস 1 এবং শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার এবং শক্তি স্তরে বলা হলো মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো যে আমাদের অরবিটালের সংখ্যা হচ্ছে 2 ইনটু 12 প্লাস 1 ইলেকট্রন সংখ্যা এবং মোট শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার। শক্তি স্তর 1 এবং দৃশ্যপট কিন্তু দেখো দৃশ্যপটে কিন্তু 1 2 3 নাম্বার শক্তি স্তর দেওয়া ছিল 3টা। তাহলে তুমি লক্ষ্য করো এখানে n এর মান আমরা পাচ্ছি 1। n এর মান 1 এর জন্য l এর মান কি হবে 0, আগে বলা হয়েছে 0 থেকে n-1 পর্যন্ত হবে ভাইয়া। তাহলে 0 হচ্ছে 1 থেকে 1 বাদ দিলে 0 পাচ্ছি।
তো যখন এল সমান 0 তখন সেটা হয়ে যায় এস। তোমরা চাইলে লিখতে পারো এটাকে 1s লিখবা। কি লিখবা? 1s। তাহলে এটা হচ্ছে এস আর অরবিটালের প্রতীক হচ্ছে 1s। এবং অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা কি 2l + 1। এল এর মান কত রে ভাই? এখানে 1, এল এর মান 0, 2 × 0, 0 + 1 2, এসে থাকে 2টা। এবং তার দেখো শক্তি স্তরের মোট ইলেকট্রন 2n², তাহলে 2 বসাও, তো n এর মান 1, 2 × 2 তাহলে 1, তাহলে এখানে 2 পাচ্ছি। এবং শক্তি স্তরে n সমান 2, শক্তি স্তরে n সমান 2 হলে উপশক্তি স্তর l এর মান হবে 0 এবং 1। উপশক্তি স্তর l এর মান হবে 0 এবং হচ্ছে কি ভাইয়া? 1। তো 0 এর জন্য হচ্ছে s আর 1 এর জন্য হচ্ছে কি p। তাহলে 0 এর জন্য s এবং 1 এর জন্য হচ্ছে ভাইয়া p। তাহলে এবং এটা 2 নম্বর শক্তি স্তরে 2s এবং পাচ্ছে কি 2p। এবং অরবিটালে ইলেকট্রন দেখো, আমি যদি l এর মান 0 বসাই, এখানে 0 তাহলে 2 পাচ্ছি 2s এর জন্য, আর p এর জন্য কি এখানে 1 বসাও, 2 × 2 = 3, 3 × 2 কত হচ্ছে রে ভাইয়া? 6। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2n², তাহলে 2 প্লাস দেখো 2 + 6, 2 + 6 এখানে হচ্ছে কত? 2 + 6 সমান হচ্ছে 8। এবার দেখো 3 নম্বরের জন্য, যে 3 নম্বর শক্তি স্তরে n সমান 3, শক্তি স্তরে উপশক্তি স্তরে l এর মান হবে 0 এর জন্য হচ্ছে কি 0 একটা পাবো, একটা 1 পাবো, একটা কি পাবো 2, একটা 0 পাবো, একটা 1 পাবো, একটা কি পাবো 2। তাহলে l অনুযায়ী অরবিটালের নাম হচ্ছে sp_d, sp_d। এবং অরবিটালের প্রতীক হচ্ছে 3s, 3p এবং হচ্ছে কি 3d, 3s, 3p, 3d। অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, অরবিটাল সংখ্যা 2 × 12 + 1। তাহলে আমি যদি 0 বসাই, তাহলে 0 কে 0 আর 1, 2 কে 2। দেখো 1 নম্বরের জন্য n এর মান যদি 1 বসাও, 2 কে 2 আর 1 কে 3, 3 × 2 কত হবে ভাইয়া? 6। যদি 2 বসাও, 2 কে 2 আর 1 কে 3, 3 × 2 কত হবে ভাইয়া? সরি, যদি এখানে 2 বসাও, 2 কে 2, 2 × 2 = 4, 2 × 2 = 4, 1 5, 5 × 2 কত হবে? 10। এবং টোটাল অরবিটাল ইলেকট্রন তাহলে কি হলো 2, 6, 10, তাহলে মোট 18টি, অথবা 2 × 3² মানে কত রে ভাইয়া? 18। 2n² মানে কত হচ্ছে? 18টি। তাহলে এই হচ্ছে আমাদের উপশক্তি, যে উদ্দীপকের যেগুলো দেওয়া ছিল 1, 2, 3 নম্বর শক্তি স্তর, তাদের অনুসারে আমাদের তার ইলেকট্রন সংখ্যাটা আমরা বের করে ফেললাম। এবার দেখো আমাদের পরবর্তী যেটা পড়া আসছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনের আলোকে যদি আমরা চলে আসি, তাহলে 5 নম্বর উদ্দীপক, 5 নম্বর কোশ্চেনের উদ্দীপক 1 অনুসারে টেকনিসিয়াম 99, কোবাল্ট 60, ইউরেনিয়াম 92, 238, X23 আইসোটোপ। 2 নম্বর দৃশ্যপট ওয়াই আইসোটোপের পর্যাপ্ত শতকরা পরিমাণ দেওয়া আছে। আগের মতো Y32 সমান আছে 95%, Y33 সমান আছে 0.75%, Y34 আছে 0.73%। 1 নম্বর মৌলের প্রতীক কাকে বলে? অলরেডি পড়াইছি ভাইয়া। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে তার কি বলে? প্রতীক বলে। একটা মৌলের ইংরেজি এবং ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে তার প্রতীক বলে। আর্গনের নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? ব্যাখ্যা করো। আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? আমাকে ব্যাখ্যা করতে বলা হলো। দেখো ভাইয়া, নিষ্ক্রিয় মৌলগুলো সর্বশেষ শক্তি স্তর অষ্টক কি থাকে? সবসময় পূর্ণ থাকে। আমাদের নিষ্ক্রিয় গ্যাস চেনার উপায় হচ্ছে ওই মৌল তার সর্বশেষ শক্তি স্তর কি থাকবে? অষ্টকটা কি থাকবে? পূর্ণ থাকে। এসব মৌল যথেষ্ট স্থিতিশীল থাকে, ফলে এসব মৌল সহজে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না। আমাদের মৌলগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে কেন জানো? তার অষ্টক পূর্ণ করার জন্য। যদি কোনো মৌলের অষ্টক পূর্ণ থাকে, সে কখনো তো ইলেকট্রন দেওয়া নেওয়া, আদান প্রদান, শেয়ারিং কোনো কিছু করবে না। তো কোনো কিছু না করলে অষ্টক তো সবসময় পূর্ণ থাকবে। অষ্টক যদি সবসময় পূর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে কি করবো ভাইয়া? দেখো, আর্গন 18 ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। আর্গন 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখা যাচ্ছে যে আর্গনের সর্বশেষ শক্তি স্তর অষ্টক কি থাকে? পূর্ণ আছে। সর্বশেষ শক্তি স্তর অষ্টক কি আছে?
পূর্ণ, ফলে এটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে কোনো যৌগ গঠন করে না। আমাদের এখানে দেখা যাচ্ছে আর্গনের সর্বশেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ, ফলে এটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে কোনো যৌগ গঠন করে না। তাই আর্গনের মৌলটি নিষ্ক্রিয় গ্যাস, যেহেতু এর অষ্টক পূর্ণ আছে তাই এরা ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে না, তাই এটি নিষ্ক্রিয় গ্যাস। যেটা তোমাকে বললাম সেটা এখানে লেখা আছে। এবার গ নম্বর কোশ্চেনে চলে আসো ভাইয়া। গ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি উদ্দীপক ওয়াই মোলের গড় আপেক্ষিক ভর। অলরেডি আমরা ইউজ করেছি, এটার বোঝানোর কিছু নাই। এখানে 32 ইন্টু 95 0.95, 33 ইন্টু 0.75 ইন্টু 100, তারপর ডিভাইড বাই 100 করতে পারে। দেখো দেওয়া আছে ওয়াই 95, ওয়াই হচ্ছে এটা পার্সেন্ট, এটা এত পার্সেন্ট। তাহলে দেখো আমাদের 32 ইন্টু 95, 33 ইন্টু 0.5, 34 ইন্টু 4.5 ডিভাইড বাই 100, তাহলে 32.5। সুতরাং ওয়াই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32.0925। শেষ, খুব সহজ। এবার দেখো ঘ নম্বর কোশ্চেন বলা আছে উদ্দীপকে এক্স, উদ্দীপকে যে এক্স মৌলটা রয়েছে, উদ্দীপকে এক্স এর অবস্থিত মৌলগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো। এক্স যে মৌল রয়েছে, এক্স গুলো তেইশ করে আইসোটোপ, এগুলোর মৌলগুলো গুরুত্ব বিশ্লেষণ করো। তোমরা সবাই জানো 23 কিলো মৌলগুলো থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গমন হয় এবং এগুলোর ব্যবহার তোমাদের বইয়ে লেখা আছে। দেখো উদ্দীপক একের এক্স অবস্থা 23 করে আসলে বলে যথাক্রমে হচ্ছে টেকনিসিয়াম 99, কোবাল্ট 60 আর ইউরেনিয়াম 235। টেকনিসিয়াম 99 আইসোটোপ টেকনিসিয়াম ব্যবহার করা হয় রোগাক্রান্ত স্থানে ছবি তোলা সম্ভব। ইনজেকশনের মাধ্যমে আমরা টেকনিসিয়াম 99 শরীরের ভিতরে প্রবেশ করানো হয় এবং এই আইসোটোপ ধীরে ধীরে নির্দিষ্ট স্থানে জমা হয়ে গামা রশ্মি বিকিরণ করে। তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ করে ক্যামেরা দিয়ে ওই স্থানে ছবি তোলা হয়, আর এর মাধ্যমে আমরা ওই রোগাক্রান্ত স্থানে ক্ষতিগ্রস্ত কোষটা আমরা কি করতে পারি, নির্ধারণ করতে পারি বা তার রোগটা নির্ণয় করতে পারি। এবার দেখো কোবাল্ট 60 আইসোটোপ টিউমারের উপস্থিতি নির্ণয়ের জন্য নিরাময়ে 23 আইসোটোপ কোবাল্ট 60 ব্যবহার করা হয়। এছাড়াও কোবাল্ট 60 নির্গত গামা রশ্মি ক্যান্সার কোষকে ধ্বংস করে। কোবাল্ট 60 দ্বারা হচ্ছে টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়ে 23 আইসোটোপ কোবাল্ট 60 ব্যবহার করা হয়। টিউমার নিরাময় এবং নির্ণয়ের ক্ষেত্রে কোবাল্ট 60 ব্যবহার করা হয়। এছাড়াও কোবাল্ট 60 দ্বারা ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। ইউরেনিয়াম 238 এটা হচ্ছে স্বপ্নগতির নিউটন কণা দিয়ে ইউরেনিয়ামকে আঘাত করা হলো, মানে একটি স্বল্প গতির নিউটন দ্বারা একটি ইউরেনিয়ামকে আঘাত করা হলে ঘটানো হয়। আঘাত করে কি বিক্রিয়া ঘটানো হয়? ফিশন বিক্রিয়া। এটা অষ্টম অধ্যায়ে আছে ভাইয়া তোমাদের, যে ইউরেনিয়াম 238কে আমরা যাকে নিউটন দ্বারা আঘাত করি তাহলে ওখান থেকে একটা ফিশন বিক্রিয়া হয় এবং এই বিক্রিয়ায় প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপাদন করে থাকে এবং এই শক্তি ব্যয় করে পারমাণবিক চুল্লির সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে থাকি। পাবনা জেলার রূপপুরে এরকম একটি প্রজেক্টে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পৃথিবীর অনেক দেশে পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। উপযুক্ত ব্যবহার বিশ্লেষণ করে এটা স্পষ্ট যে চিকিৎসা ক্ষেত্রে মানব সভ্যতায় 23 আইসোটোপের ব্যবহার গুরুত্ব অপরিসীম। তোমাদের 3 অধ্যায়ের যে আইসোটোপগুলো রয়েছে, যেমন আয়োডিন 131 থাইরয়েড ক্যান্সার কোষে ব্যবহার করা হয়, যেমন ফসফরাস 32 রক্তের লিউকেমিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। এইগুলো তোমাদের মনে রাখতে হবে যে 23 আইসোটোপটা উদ্দীপকে দেওয়া থাকবে, সেই ব্যবহারটা তুমি খালি লিখবা, তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আশা রাখি ভাই তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 6, PQR 3টি মৌল যাদের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যথাক্রমে 21, 29 এবং 18। অষ্টক তত্ত্বটি লিখো। আমরা সবাই জানি যে মৌলগুলো তাদের পারমাণবিক সংখ্যার ভর অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌল ধর্মের মিল দেখা যায়, ওই পর্যায়ে সারণীর অষ্টম তত্ত্ব বা অষ্টক তত্ত্ব হিসেবে বলে। বিজ্ঞানী নিউল্যান্ড এই অষ্টক তত্ত্ব দিয়ে থেকেছে। বিজ্ঞানী নিউল্যান্ড বলেছে পরমাণুর মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো যায় তাহলে পর্যায়ক্রমে পারমাণু সাজালে প্রতি অষ্টম মৌলের ধর্মের সাথে মিল পাওয়া যায়, যা পর্যায় সারণীর অষ্টক তত্ত্ব নামে পরিচিত। খ
নম্বর কোশ্চেন, ক্যালসিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় কেন, ব্যাখ্যা করো। আমরা সবাই জানি যে সকল ধাতু মাটির যৌগ হিসেবে পাওয়া যায় তা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাকে আমরা মিথ্যা ধাতু বলি। যেহেতু ক্যালসিয়ামকে মাটিতে পাওয়া যায় এবং ক্যালসিয়াম ধাতু পানির সাথে বিক্রিয়া করে আমাদের কি ক্ষার উৎপন্ন করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, তার জন্য এটাকে আমরা বলতে পারি ক্ষার ধাতু। যেমন গ্রুপ 2 এর মৌলসমূহের এ ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ক্যালসিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় এর কারণ এটি গ্রুপ 2 এর মৌল এবং এদের অক্সাইডগুলো পানির ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। যেমন ক্যালসিয়াম পানির সাথে যদি বিক্রিয়া করে, শুনো ভাইয়া, বিক্রিয়া করা খুব সহজ কাজ। পানির সাথে যখন বিক্রিয়া করাবা তখন পানি কি থাকে, H+, আর পানির OH কে কি OH দ্বারা ভাগ করা যায়। ক্যালসিয়াম প্লাস এই চলে যাবে OH এর কাছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম যদি 2 চলে গেল OH এর কাছে, OH এর একটা আসবে ক্যালসিয়ামের কাছে এবং H+ থেকে কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস। যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, এটি একটি কি ভাইয়া, ক্ষার উৎপন্ন করেছে, তাই বলতে পারি, তার জন্য আমরা বলতে পারি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি কি ধর্মী, ক্ষার ধর্মী। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো খুব সহজভাবে। এবার আমরা চলে আসি পরবর্তী, যে আমাদের গ নম্বর কোশ্চেন কি বলেছে, PQR তিনটি মৌলের নিউক্লিয়াস পি মৌলটি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পজিশনটি এর অবস্থান নির্ণয় করো। এটা 3 অধ্যায়ের পড়া ভাইয়া, আমরা 3 অধ্যায়ে এ বিষয়ে দেখব। এবং QR ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম থেকে মেনে চলে কিনা ব্যাখ্যা করো। এবং তোর অবস্থান নির্ণয় খুব সহজে পারবা। পি হচ্ছে 21, তুমি দেখতে চাও, দেখো পি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, যা স্ক্যান্ডিয়াম এর পারমাণবিক সংখ্যা। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d1 4s2। এবং দেখো স্ক্যান্ডিয়ামের সর্বশেষ শক্তি স্তর 3, n এর মান 4, তাহলে এটা 4th পর্যায়ের মৌল। আবার সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে এবং তার আগের d অরবিটালে প্রবেশ করে, তাই d এর অরবিটালে একটি আর s এর দুটি যোগ করলে হয় 3, তাহলে এর গ্রুপ নাম্বার হবে 3 শেষ। কারণ আমরা জানি যদি কোনো পরমাণু সর্বশেষ ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করে তাহলে তার গ্রুপ নাম্বার হবে ওই d এর ইলেকট্রন আর s এর ইলেকট্রন 1 + 2 = 3। স্ক্যান্ডিয়ামের অবস্থান 4th পর্যায়ের 3 নম্বর গ্রুপে, 4th পর্যায়ের 3 নম্বর গ্রুপে। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এবার চলে আসো পরবর্তী যে কোশ্চেনটা বলা হয়েছে ভাইয়া, যে পি কিউ এবং আর 29 আর 18 ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে কিনা। আমরা জানি 29 হচ্ছে পটাশিয়াম আর 18 হচ্ছে আর্গন। তাহলে দেখো সংখ্যার ভিত্তিতে আর্গন আর কপার পাচ্ছি। কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মেনে চলে না, আমরা জানি আউটবাউন্ড নীতিতে এটা ব্যতিক্রম ঘটে, তা বিশ্লেষণ করা হলো। সাধারণ নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাসের শক্তির ক্রম অনুসারে কম থেকে বেশি শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। আমরা স্বাভাবিকভাবে জানি যে ইলেকট্রনগুলো সবসময় তার উপশক্তি স্তরে শক্তির ক্রম অনুসারে প্রবেশ করে। যার শক্তির মান কম তার কাছে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং যার শক্তির মান বেশি তার কাছে ইলেকট্রন পরে প্রবেশ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সাধারণ নিয়ম অনুসারে কপার 29 এবং ইলেকট্রন বিন্যাস হয় এবং কপার 29 থেকে আমরা এটা পাচ্ছি। কিন্তু গবেষণা দেখা যায় যে সমশক্তি সম্পন্ন অরবিটালে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস কি সুস্থিতিশীল। এই জন্য যেমন NP এর জন্য 3 এবং NP6, ND5, ND10, NF7, NF24 এটা অধিক স্থায়ী হয়। এ কারণে কপার 29 এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম রয়েছে। কপার 29 ইলেকট্রন বিন্যাস করলে এটা হওয়ার কথা ছিল, কিন্তু পক্ষান্তরে আর্গনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটা হয়, মিস্টেক করলাম, এটা হয় এই যে দেখো 4s2 থেকে 3d9 হতো, কিন্তু এই 4s থেকে একটা ইলেকট্রন চলে এসে 3d কত হয়ে গেল 10। পক্ষান্তরে আর্গনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ: আর্গন 18, 1s2 2s2 2p6 3s2 3p6, যা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের মতো হয়েছে। অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম পরিলক্ষিত হয় না। এখানে কোনো ব্যতিক্রম পরিলক্ষিত হয় না। উপরে আলোচনা থেকে বলা যায় আর্গনের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম হলেও কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে
না। তাহলে আমরা বলতে পারি কি আর্গনের ইলেকট্রন স্বাভাবিক নিয়ম মেনে চললেও তোমার হচ্ছে কি দেখো থেকে দেখা যায় আর্গনের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম হলেও কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলছে না। দেখো ভাইয়া আমরা এই কোশ্চেনটা দেখি যে কি কি পাচ্ছি। আমাদের অলরেডি কোশ্চেন অনেকগুলো এখন একই রকম চলে আসতে শুরু করবে। কপারের দুটি আইসোটোপ, একটা 63 একটা 65, এবং আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে? আমরা সবাই জানি মৌলের এই যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা ওই মৌলের গুণবল ধারণ করে তাকে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। একটা মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম অংশ যা ওই মৌলের সাধারণ গুণাবলী বহন করে এবং রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে তাকে আমরা পরমাণু বলতে পারি। আমরা শুরুতে বলেছি। একবার রোগ নির্ণয়ে আইসোটোপ ব্যবহার লিখো। আমরা সবাই জানি এটা অলরেডি পড়লাম টেকনিশিয়াম, এটা আমরা অলরেডি পড়েছি ভাই, আমি মুখে বললাম একটু আগে ওই কোশ্চেনই আবার সেম। এবার দেখো উদ্দীপকের আইসোটোপ দ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো। আইসোটোপের শতকরা পরিমাণ আমার আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, একটা ধরবো x, তাহলে অপরটা ধরবো 100 - x। দেখো উদ্দীপকের কপার এর একটা 65 একটা আছে 63। কপারের পারমাণবিক ভর হচ্ছে কি 63 আর 65 ভর হচ্ছে 65। তাহলে কপার 63কে ধরে নিলাম x, তাহলে কপার 65 হবে 100 - কি x। আমরা জানি কোন মৌলের গড় আপেক্ষিক ভর হচ্ছে ওই মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ ইনটু আইসোটোপের ভর বাই 100। তাহলে এখানে পাচ্ছি কি দেখো 63 * x, 65 * 100 - x ডিভাইড বাই 100 সমান সমান 63.5। আমরা ক্যালকুলেশন করলে 63.x সব হিসাব করলে x সমান 75% পাবো। তার মানে কপার 63 পাচ্ছি 75% আর কপার 65 পাচ্ছি কি 100 - 75 হচ্ছে 25%। অর্থাৎ প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপ হচ্ছে কপার 63 এবং কপার 65। এই শতকরা পরিমাণ যথাক্রমে কপার 75 ও 25%। তাহলে কপার 63 পাবো 75% এবং কি পাবো কত পার্সেন্ট? 25%। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো ঘ নম্বর কোশ্চেনে যদি আমরা চলে আসি, ঘ নম্বর কোশ্চেন বলেছে উদ্দীপকের মোলের ইলেকট্রনের সাধারণ ব্যতিক্রম কি? ভাইয়া একটু আগেই পড়ালাম ভাইয়া, ওটা আবার চলে এসছে কোশ্চেন, আমরা অলরেডি এটা পড়িয়ে ফেললাম যে উদ্দীপকের মোলটি কপার আর কপার সাধারণ নিয়মে ব্যতিক্রম ঘটে, কারণ এটা হিসাব অনুসারে 2s এর পর 3d9 হওয়ার কথা, কিন্তু আহ্বান নীতি অনুসারে এটা ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমাদের দেখা গেছে প্রকৃতপক্ষে যদি প্রকৃত ইলেকট্রন বিন্যাস এটা কিন্তু আহ্বান নীতিতে ইলেকট্রন বিন্যাস, আর প্রকৃত ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1:2 3d হবে এটা ভাইয়া। এটা 3d9, এখানে হবে কি 3d10। তো লক্ষ্য করো এখানে তোমরা সবাই যে 3d9 4s2 প্রকৃতি ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা, কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস কি হয় 4s1 হয়ে যাবে এখানে, আর এখানে 3d কত হয়ে যাবে 10। তাহলে এই যে d এর ইলেকট্রন বিন্যাস ধারণ ক্ষমতা 10 এবং 3d যে কোনো পূর্ণ অবস্থা সম্পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে তার স্থিতিশীলতা বেশি হয়, তাই d5 এবং d10 ইলেকট্রন সুস্থিতিশীল, কিন্তু 3d9 পূর্ণ ডি এর অপেক্ষা একটি ইলেকট্রন কম থাকায় তাই স্থিতিশীল বিনষ্ট হয়। তাই স্থিতিশীল অরবিটাল এর লক্ষ্যে কপার 4s থেকে একটা ইলেকট্রন 3d9 প্রবেশ করে 3d কি 10 ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং স্থিতিশীল অর্জন করে। এই কারণে কপার 29 এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে। এবং দেখো যে 8 নম্বর লাস্ট কোশ্চেন ভাইয়া, তাহলে আজকে শেষ এবং অধ্যায় শেষ। 8 নম্বর কোশ্চেন আইসোটোপ কাকে বলে? অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন পরস্পর আইসোটোপ বলে। সোডিয়ামের পরমাণু সংখ্যা 23 বলতে কি বোঝায়? এটা অলরেডি আমরা পড়াইছি যে প্রোটন এবং নিউট্রনের ভর সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের যোগফল। সোডিয়ামের 23 বলতে বোঝায় সোডিয়ামের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন 11টি এবং 23 থেকে 11 বাদ দিলে 12, যার সমষ্টি হচ্ছে কি 23, তাই সোডিয়ামের ভর 23 নির্দেশ করে। এটা অলরেডি আমরা পড়াইছি। এবার দেখো উদ্দীপকের 2 নং উদ্দীপকের মতবাদ লিখো। দুঃখিত ভাইয়া এই কোশ্চেনটি একটু অসম্পূর্ণ,
তো আমাদের এটা নেক্সট দেখবো নি ভাইয়া। তো দেখো আমাদের এই 7টা যে সলভ দিলাম, এই 7টা আশা রাখি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকছে, যে 7টি কোশ্চেন সলভ দিলাম, আশা রাখি তোমরা এই 7টি যদি কোশ্চেন সলভ করো বোর্ডের, আমরা প্রায় প্রত্যেকটা টপিক টাচ করা ট্রাই করেছি, ইনশাল্লাহ সবগুলো সাজেশন তোমরা কমন পাবা। আশা রাখি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।